দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৪১ জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ২৩ জন, লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে ৯ জন ও জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়ে ৫ জন এবং মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৩ নারী সহ ৪ জনকে পুশিন করা হয়েছে। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন এবং বাংলাদেশি হিসেবে দাবি করে নাম ঠিকানা দিয়েছে। এখন পরিচয় যাচাই করে তাদের পরিবারের কাছে পাঠাবে পুলিশ। সহকর্মীর তথ্য ও ছবিতে বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে ভোর ৫টায় ২৩ জনকে বাংলাদেশে পুশিন করেছে বিএসএফ। পুলিশ জানায় আটক প্রত্যেকেই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা। তারা ভারতের মুম্বাই সহ বিভিন্ন এলাকায় কাজ করতেন। ভোর ৪টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশিন করেছে ভারত। পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান জানান, তাদের পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জয়পুরহাটের কয়া সীমান্ত দিয়েও ৫ জনকে পুশিন করেছে বিএসএফ, যাদের অধিকাংশই নারী ও শিশু। বুধবার সকাল ১১টায় বিজিবি ও বিএসএফ এর সমঝোতায় তাদেরকে আটক করা হয়। এরপর পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত হয়। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া পেরিয়ে আসার পর দারিয়াপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশ। ফারদিন নীরব, ৭১। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে আবারও পানিবন্দী হয়েছে লালমনিরহাটের নিচু এলাকার ১০,০০০ পরিবার। তলিয়ে গেছে রোপা, আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। বাড়ছে পানিবাহী রোগ। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল টিম গঠন করা হয়েছে। মিলন পাটোয়ারির তথ্য ছবিতে বিস্তারিত। একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে বৃষ্টি, থামছে না লালমনিরহাটে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ। এলাকাবাসী জানান, জুলাইয়ের শেষ থেকে চলতি মাসে ৩ দফা বন্যা হয়েছে। তবে প্রথম ২ দফায় পানি দ্রুত নেমে গেলেও এবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে আমন ধান ও পুকুরের মাছ ভেসে গেছে। বহু পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বাড়িঘর তলে আছে, সই করে সবাই করে আকাশের পানি। এই বন্যা যদি এইভাবে আইসে প্রতিদিন, লোকজন খুব কষ্ট বাড়িঘরের মধ্যে আছে, রান্না বান্নার খুবই অসুবিধা। পানি বৃদ্ধির কারণে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী ১০,০০০ পরিবার। সপ্তাহ থেকে বৃষ্টি ধরতেছে, নদীর পানিও বাড়তেছে। এখন খাওয়া দাওয়ার খুব অসুবিধে। শুনে মনে তো সবাই সবগুলো ডুবে গেছে। গরু ছাগল ধরে খুব নানসানার মধ্যে আছি আমরা। তৃতীয় দফা বন্যায় কৃষকদের তলিয়েছে আমন ক্ষেত ও রোপা আমন বীজতলা, তলিয়েছে কৃষকের কাঁচা মরিচ সহ বিভিন্ন ক্ষেত খামার। চরাঞ্চলে কৃষকের পাট ভেসে গেছে বন্যার পানিতে। তো যেহেতু কেবলই লাগানো হয়েছিল, মানে কেবলই তাদের হলো ভেজিটেটিভ স্টেজ, সুতরাং যেহেতু এখন আমাদের আমন ধান রোপণ করার সময়ও আছে, কৃষকদের প্রতি আমাদের পরামর্শ আছে এবং তারা নিজেরাও করতেছে যে নতুন করে তারা আবার নতুন ধান রোপণ করা, যেহেতু তাদের চারা আছে। তিস্তার বন্যায় পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত এলাকায় রোগ মোকাবেলায় মেডিকেল টিম গঠন করা হয়েছে। বন্যার কারণে যে ডায়রিয়া হচ্ছে, পানিবাহিত রোগ হচ্ছে, এর কারণে যারা তুলনামূলক বেশি অসুস্থ, যারা বাসায় চিকিৎসা নেওয়ার মতো অবস্থা যাদের নাই, তারা হচ্ছে হসপিটালে আসতেছে। আমরা হসপিটালেও সেভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আমাদের জরুরি অবস্থা মোকাবেলার জন্য মেডিকেল টিম প্রস্তুত আছে। পাবো জানিয়েছে, আগামী ২ দিন এই অঞ্চলে ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে। আব্দুল আল মামুন, ৭১। উজানের ঢলে রাজশাহীতে বাড়ছে পদ্মা নদীর পানি। এর মধ্যে পানির উচ্চতা সতর্ক স্তর পার করে প্রবাহিত হচ্ছে বিপদসীমার কাছ দিয়ে। প্রতিদিন পানি বাড়ছে গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার। ফলে প্লাবিত হয়েছে পদ্মাপাড়ের নিম্নাঞ্চল। ভাঙন ঝুঁকিতে পড়েছে বাড়ি ঘর সহ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে শহর রক্ষা, বাঁধ রক্ষায় নির্মিত টি গ্রোয়েন দর্শনার্থীদের জন্য বন্ধ করেছে পানি উন্নয়ন বোর্ড। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হকের প্রতিবেদন। উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে বাড়তে থাকে পদ্মার পানি। এরপর গত ৭ আগস্ট, ৪ বছর পর পানির উচ্চতা অতিক্রম করে সতর্ক স্তর।
আর পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে পদ্মাপাড়ের নিচু অঞ্চলগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি স্থানে শহর রক্ষা বাঁধের ব্লক দেবে গেছে। এ অবস্থায় ঘরবাড়ি ও প্রাণ রক্ষায় আতঙ্কে আছেন বাসিন্দারা। আমরা খুব ভয়ে আছি, কারণ এই নদী যদি হয়ে যায় তাহলে তো আমাদের কোনো অবস্থানই থাকবে না। যেভাবে ব্লকগুলো দেখেন ভেঙে ভেঙে পড়ছে, আপনারা নিজেরাই দেখেন, এমন আতঙ্ক আছে, রাত্রের ঘুম আমাদের হারাম। এদিকে পদ্মার পানি সতর্কতা সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহর রক্ষা বাঁধ রক্ষায় নির্মিত টি-গ্রেনে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। পানি তো এখন ঊর্ধ্বগতি, পানি মোটামুটি এখন প্রায় সীমা ছাড়িয়ে আসছে। প্রচুর পানি বেড়েছে, আমাদের নিরাপত্তার জন্য এটা গেটটা বন্ধ করে রেখেছে। ভাঙছে, হালকা হালকা ভাঙছে, কারণ পরে পরবর্তীতে বড় ভাঙতে পারে, এখন থেকে এটা প্রোটেকশন দিতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ডেঞ্জার লেভেল থেকে এখনো আমার 0.6 মিটারের মতো হচ্ছিল আমার একটা উইন্ডো আছে। তবে আমরা আশা করতেছি যে আগামী আমরা যে প্রেডিকশন পাইছি আবহাওয়া অধিদপ্তর থেকে, যে আগামী 2 দিন পানি একটু বৃদ্ধি পাবে, সেটা হয়তো আপনার 70.5 থেকে 70.6 পর্যন্ত যেতে পারে। এরপরে এটা স্থিতিশীল হওয়ার একটা প্রেডিকশন আমরা পেয়েছি। রাজশাহীতে পদ্মার বিপদ সীমার স্তর 18.05 মিটার। গত বছর নদীর পানি সর্বোচ্চ 16.7 মিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হয়েছিল। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। এদিকে পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছে 3, 4 ও 5 নম্বর ফেরিঘাট। এর মধ্যে ভাঙন ঠেকাতে ঘাটগুলোর কয়েকটি স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে BIWTA কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষ জানায়, পানির তীব্র স্রোত হঠাৎ আঘাত হানে 3 নম্বর ঘাটে। এতে ঘাটের কিছু অংশ নদীতে দেবে যায়। একইভাবে 4 নম্বর ও 5 নম্বর ঘাটেরও কিছু অংশ ভেঙে গেছে। অ্যাপ্রোচ সড়কের র্যাবের পানি উঠে যাওয়ায় ঘাটগুলোতে কিছুটা উপরে ওঠানো হয়েছে। এদিকে ভাঙন হুমকিতে আতঙ্কে রয়েছে ঘাট এলাকার মানুষ। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘির পাড় বাজারে পদ্মার শাখা নদীতে আকস্মিক ভাঙনে বিলীন হয়েছে 3টি দোকানঘর। মঙ্গলবার রাতে টঙ্গীবাড়ি উপজেলার এই এলাকায় আকস্মিক ভাঙন শুরু হলে দোকানগুলো বিলীন হয়ে যায়। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে বেশ কিছু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার লোকজন। এদিকে টঙ্গীবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আমরা শুনেছি ভাঙন ঠেকাতে ঘাটগুলোতে কয়েকটি বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? ভাঙনের তীব্রতা কেমন? রয়েল, ভাঙনের তীব্রতা আছে, অর্থাৎ এখানে লঞ্চঘাট যেটি ছিল সেটি গত 5 আগস্ট ভেঙে গিয়েছে। ঠিক আমাদের পিছনে আমরা একটু দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন যে ওই যে ছাউনি দেখা যাচ্ছে, সামনে লঞ্চঘাট, এটি কিন্তু ভেঙে গিয়েছে 5 তারিখে। তারপর থেকে লঞ্চঘাট সরে গেছে। আর আমরা এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি পাটুরিয়া 3 নম্বর ফেরিঘাট। এখন সরাসরি স্রোত এসে 3 নম্বর ফেরিঘাটে আঘাত হানছে এবং এখানে ফেরিঘাটের কিছু অংশ গত রাত থেকে ভেঙে গিয়েছে এবং সেখানে সেটি রক্ষায় এরই মধ্যে জিও ব্যাগ, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, জিও ব্যাগ ফেলে ভাঙন রক্ষার্থে কাজ করে যাচ্ছেন। ঠিক এরপরে আছে 4 নম্বর ঘাট এবং 5 নম্বর ঘাট, আরও 2টি ঘাট। অর্থাৎ এই 3 নম্বর ঘাটের পরে 4 নম্বর ঘাটেরও আমরা দেখেছি র্যাম্পের কিছু অংশ ভেঙে গিয়েছে। তারপর সেগুলিকে র্যাম্প এবং পন্টুনগুলিকে উপরে উঠিয়েছেন। এখানে ভাঙনের তীব্রতা আছে। 5 নম্বর ঘাট এবং যেই 4 নম্বর ঘাট, এই 2টি ঘাটও কিন্তু একটা হুমকির মধ্যে আছে। আর এই 3 নম্বর ঘাটের এখন জিও ব্যাগ ফেলে তারা কাজ করছেন ভাঙন রক্ষার্থে। এখানে কর্তৃপক্ষের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে পানির তীব্র স্রোত এখন সরাসরি 3 নম্বর ঘাটে এবং 4 নম্বর 5 নম্বর ঘাটে আঘাত হানছে, যার কারণে নিচের যে মাটিগুলি সেগুলি সরে যাচ্ছে, যাওয়ার কারণে এই ভাঙনটা। এবং এই ভাঙন রোধে তারা বলছেন যে আপাতত তারা জিও ব্যাগ ফেলে কাজ করছেন। এরই মধ্যে BIWTC এবং BIWT এর কিছু উদ্বোধনও
কর্মকর্তা আছেন তারা কিন্তু ঘাট এলাকা পরিদর্শনও করেছেন এবং দেখেছেন এবং তারা কিভাবে এটাকে স্থায়ী রক্ষা করা যায় এরকম একটা ব্যবস্থাপনা তারা হয়তো নেবেন। তবে রয়েল এখানে ঘাটে আছেন বিএডব্লিউ টিসি ডিজিএম সাহেব আছেন, আমরা তার সাথে একটু কথা বলে একটু জেনে নিই। আমরা আপনার সাথে একটু কথা বলি যে আমরা তো দেখলাম যে এই ফেরিঘাটে ভাঙনের মুখে পড়েছে, এর আগে লঞ্চ ঘাট ভেঙে গিয়েছে, তো এখন ফেরিঘাট ভাঙন আপনাদের কি সমস্যা আপনারা পড়েছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। স্রোতের তীব্রতা এত বেশি যে ফেরিঘাট নিয়েও আমরা শঙ্কায় আছি, তথাপি আমরা বিএডওটি এর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি এবং বিএডওটি এর নির্বাহী প্রকৌশলী মহোদয় উনি আপ্রাণ চেষ্টা করতেছেন, অলরেডি জিও ব্যাগ তারা ফেলাচ্ছেন। এখন আমরা আমাদের মতো আমরা সবাই সচেতন আছি, আর বিএডওটি এর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সাড়া পাচ্ছি, তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতেছে। 4 নম্বর ঘাট এবং 5 নম্বর ঘাটের কি হবে? 4 নম্বর 5 নম্বর ঘাট 3 নম্বর ঘাটের চাইতে একটু ভালো আছে, তবে সমস্ত ঘাটগুলোই একটু ঝুঁকির মধ্যেই আছে মনে করি। অনেক অনেক ধন্যবাদ। রয়েল শুনছিলেন, কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে, অর্থাৎ তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরই মধ্যে সামান্য কিছু কাজ করছেন। আমরা একটু দেখাই, ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে জিও ব্যাগগুলি ফেলা হচ্ছে এগুলি কিন্তু থাকছে না। এরই মধ্যে আমরা দেখেছি যে 100-র উপরে জিও ব্যাগ ফালানো হয়েছে, বাট সেগুলি স্রোতে তোড়ে ভেসে যাচ্ছে। তো এখন তারা চেষ্টা করছেন, পরবর্তী দেখা যাবে কি হয়। আর 5 নম্বর ঘাটের ভাটিতে যে আমরা কিছু বাড়িঘর আছে সেগুলো দেখেছি এরই মধ্যে ভেঙে গিয়েছে, 3-4টি বাড়িঘর ভেঙে গিয়েছে। আমরা সেখানকার মানুষদের সাথে কথা বলছি, তারা একটা আতঙ্কের মধ্যে আছে, কারণ ঘাট সংশ্লিষ্ট প্রত্যেকেই বলছেন যে আবার আপনার সাথে আমরা যুক্ত হব। ধন্যবাদ তথ্যগুলো আমাদেরকে জানানোর জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিহির যুক্ত হয়েছিলেন। পাটুরিয়া ফেরিঘাটের ভাঙনের যে পরিস্থিতি সেটি সর্বশেষ খবর আমরা জানছিলাম। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। পটুয়াখালীর কলাপাড়ায় দীর্ঘ 40 বছর ধরে জোয়ারে ভেসে আর বন্যায় ডুবে জীবন পার করছে 250 পরিবার। ভুক্তভোগীরা জানান, নদীর তীরে বেড়ি বাঁধ না থাকায় প্রতিদিনই 2 দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় তাদের এলাকা। তলিয়ে যায় 200 একর কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতির ভিটা। বর্ষাকালীন সময়ে অনেকের চুলা জ্বলে না। প্রশাসন আর জনপ্রতিনিধিদের আশ্বাসই শুধু মিলছে, তবু এত বছরে হয়নি বেড়িবাঁধ। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদীর তীর ঘেঁষে 4 দশক ধরে বাস করছে অন্তত 250 পরিবার, কৃষি এবং মৎস্যজীবী তারা। এলাকাবাসী জানান, বর্ষায় তাদের দুর্ভোগের শেষ থাকে না। বেড়িবাঁধ না থাকায় প্রতিদিন 2 দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় এলাকা। পানিবন্দী হয়ে পড়ে গ্রাম, নৌকা বা ভেলায় করেই করতে হয় চলাচল। এই জোবা আইলে মনে করেন অমাবস্যা পূর্ণিমায় কমপক্ষে 7-8 দিন পর্যন্ত জোবা থাকে। আমরা স্কুলে যাইতে পারি না, এই জোয়ারের পানিতে সব ডুবে যায়। পোলাপান আর সময় দাঁড়াই থাকা লাগে রাস্তায়, পানি জোয়ার যে সময় বাড়া লাগে সেই সময় পোলাপান আনা লাগে। এলাকার 200 একর কৃষি জমি জোয়ারে তলিয়ে যায়, তাই চাষাবাদ ঠিক মতো হয় না। তলিয়ে যায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বসত ভিটাও। হইলে স্বাভাবিক জোয়ারে পানিতে তলাই যায়, রাস্তাঘাট তলাই যায়, পোলাপান স্কুলে যেতে পারে না। আর কোনো ডাল এমন কোনো কিছু ফসল ফলাইতে পারতেছি না। মরার পর একটু চাই যে একটু শুকনো মাটিতে থাকার, এই শুকনো মাটি আমাদের জন্য মনে হয় যে ভাগ্যে নসিব হয় না। ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনের দৃষ্টি কাটতে কখনো পানিতে নেমে, কখনো কলাগাছের ভেলায় চেপে মানববন্ধন করেছেন, তবুও কাজ হয়নি। বিগত দিনে ঘূর্ণিঝড় রেমালের সময় 4 দিন পর্যন্ত আমাদের বাড়িঘর পানিতে তলিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ছাড়াও অমাবস্যা পূর্ণিমার অস্বাভাবিক জোয়ার ভাটায় আমরা ডুবি ভাসি। মানবিকভাবে ওদের এই সমস্যাটা সমাধান করা প্রয়োজন বলে আমি বিশ্বাস করি এবং আবেদন করছি আমি ওদের সাথে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে বরাদ্দ না মেলায় কাজ শুরু সম্ভব হয়নি। তো বেড়িবাঁধের বাইরে যেহেতু এটা 1000 হেক্টরের নিচে, এটা পানি উন্নয়ন বোর্ডের কিছু করার নেই। তো তারপর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি, আর এটা এলজিডি মাধ্যমে ক্ষুদ্র পানি সম্পদের মাধ্যমে 1000 হেক্টরের নিচে যেহেতু এটা তারা করবে, সেই জন্য আমি ওনাদেরকে বলেছি, ওনারা এলজিডির সাথে যোগাযোগ করে তারপরে এটা ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে আমি অনুরোধ করেছি। প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে একটি টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ হলে এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এলাকাবাসীর। আব্দুল আল মামুন, 71।
কয়েকদিনের নজিরবিহীন পাথর লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর। গণমাধ্যমে সংবাদ প্রচারের পরপরই সারা দেশে সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়। সচেতন নগরবাসী এবং পরিবেশ কর্মীরা মনে করেন পরিকল্পিতভাবে সিলেটের পর্যটনকে ধ্বংস করা হচ্ছে। এদিকে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত সাকিব আহমদ মিঠুর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন তারেক আহমেদ সানি। বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এই সাদা পাথর। এই প্রাণ প্রকৃতি, এই রূপ দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন এখানে। কিন্তু পাথর লুটকারীদের ধ্বংসযজ্ঞের কারণে এখন শুধু মরুভূমির মতোই দেখা যায়। এমন ধ্বংসলীলা দেখলে বিশ্বাস করা কঠিন এটি বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটন স্পট সাদা পাথর। এক সময় ছিল সারি সারি পাথরে ভরপুর, মনে হতো কোনো শিল্পীর আঁকা ছবি। এখন সেই সাদা পাথর দেখলে মনে হয় বিধ্বংস কোনো জনপদ। আমরা যারা ঢাকা থেকে আর কি আসি বা ঢাকার বাইরে থেকে যারা দূর দূরান্ত থেকে আসে তারা তো এটা দেখার জন্যই আসে। যে আমরা পূর্বে এসেছিলাম তখন যেই সৌন্দর্যটা উপভোগ করতে পেরেছি, এইবার এসে মনে হলো যে এখানে শূন্য শূন্য অবস্থা, প্রায় মরুভূমি। জাফলংয়ে একজন নৌকার ড্রাইভার শুধু দুঃখ প্রকাশ করে বলতেছে যে ভাই, শুধু যে পাথর চুরি হচ্ছে এরকম কিছু না, পাথর চুরেরা আমাদের নৌকাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে পাথর চুরি করতে, ব্যবহার করতে। এই সম্পদ যারা লুট করছে তারা দেশের শত্রু, দেশদ্রোহী। তা সে যে দলেরই হোক তাকে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথরকে বলা হতো পাহাড়, নদী আর পাথরের রাজ্য। প্রকাশ্যে দিনের বেলা লুটপাটের কারণে রাজ্য হারিয়েছে তার চিরচেনা রূপ। তাই প্রশাসনের প্রতি ক্ষোভ জানালেন সচেতন নগরবাসী। দাবি জানালেন অল্প যেটুকু আছে সেটুকু রক্ষার। দেশের অন্যতম একটি পর্যটন স্পট সাদা পাথর, যেই সাদা পাথরের কারণে সিলেটকে মানুষ চিনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। শুধু স্থানীয় পর্যটক কিংবা দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও পর্যটকরা আসেন। মাত্র 150 গজের ভিতরে যে পাথরগুলো দেখা যাচ্ছে আর কি, সেইগুলোই শুধু পর্যটকরা দেখছে, কিন্তু আশপাশে যে সাদা পাথর ছিল সেটা একেবারে ধ্বংস করা হয়ে গেছে। গত কয়েকদিনে এসব পর্যটন স্পট থেকে কয়েকশো কোটি টাকার পাথর ও বালু লুটপাট হয়েছে। পর্যটন নির্ভর সিলেটে শুধু পর্যটন দিয়ে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান ছিল। পরিবেশ কর্মীরা মনে করছেন এভাবে সিলেটের প্রাণ প্রকৃতি ধ্বংস করলে ধ্বংস হবে সিলেটের পর্যটন শিল্প, বেকার হবে বহু মানুষ। আমাদের দাবি হলো যে এই পাথর রাতারাতি যারা সরিয়ে নিয়েছে এদেরকে আইনের আওতায় এনে এদেরকে গ্রেফতার করে এদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রকৃতি প্রেমীরা বলছেন প্রশাসন চাইলে লুট হওয়া পাথরও ফিরিয়ে আনা সম্ভব। সাকিব আহমদ মিঠু, ৭১, কোম্পানীগঞ্জ, সাদা পাথর, সিলেট। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি টিলায় অবস্থান করছে ভারতীয় বন্য হাতির পাল। সুযোগ পেলেই দল বেঁধে তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সীমান্তবর্তী 10 গ্রামের মানুষ। স্থানীয়রা জানান, সোমবার রাতে হাতির পাল উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের বালুরচর ও সাতানিপাড়া গ্রামে ঢুকে পড়ে। এরপর ধানক্ষেত, আলুক্ষেত, কলা, মাল্টা, লেবু সহ অন্যান্য বাগান তছনছ করে মঙ্গলবার ভোর পর্যন্ত গ্রামটিতেই ছিল বন্য হাতির পালটি। তারা আরও জানান, গত কয়েক সপ্তাহ ধরে প্রায় 40টি হাতির একটি পাল সীমান্তবর্তী পাহাড়ে অবস্থান করছে। তাদের ইচ্ছামতো তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে। ঢাকঢোল পিটিয়ে রাত জেগে পাহারা দিয়েও হাতির কবল থেকে ফসল রক্ষা করতে পারছেন না কৃষকরা। যদিও বকশীগঞ্জের ডুমুরতলা বন বিট কার্যালয়ের কর্মকর্তা রকিবুল হাসান জানান, খবর পেয়ে লোক পাঠানো হয়েছে। মাইকিং করে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে যেন তারা হাতির পালের কাছাকাছি না যান এবং হাতির ক্ষতি না করেন। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, বন্য হাতির যে পালটি এখন কোথায় রয়েছে, কি অবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ রয়েল। আমি এই মুহূর্তে রয়েছি কামালপুর ইউনিয়নের সাতারিপাড়া এলাকায়। আমার ঠিক পিছনের যে পাহাড়টি, সেখানে মূলত বন্য হাতির দলটি এই মুহূর্তে অবস্থান করছে। যদিও স্থানীয়রা বলছেন যে এটি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তেই একেবারে ফসলি যে মাঠ আছে সেখানে নেমে আসবে এবং ফসলের ব্যাপক ক্ষতি করবে, কারণ এই দলে অন্তত 40টি বন্য হাতি রয়েছে। যদিও একটু দূরত্বের জন্য আমি আপনাকে সরাসরি হাতিটি দেখাতে পারছি না, কিন্তু আমাদের সামনেই মূলত হাতির পালটি রয়েছে এবং সেখানে সকাল থেকেই এই হাতির পালটি অবস্থান করছে। গত সোমবার যখন প্রথম বন্য হাতির দলটি এই এলাকার ফসলি জমি এবং স্থানীয় কৃষকদের যে বাগানগুলো আছে, বিশেষ করে কমলা,
লেবু সহ অন্যান্য যে সবজি বাগানগুলো আছে সেগুলোতে ব্যাপক তাণ্ডব চালায়। এছাড়া এই অঞ্চলের যে ধান ক্ষেতগুলি রয়েছে আমরা দেখেছি সেখানে বিপুল পরিমাণ জমি তারা নষ্ট করেছে, এবং এটি যদি আরো বেশ কয়েকদিন অবস্থান করে এই এলাকাতে তাহলে স্থানীয় কৃষকরা যেটি বলছেন তাদের কোনো ফসলই শেষ পর্যন্ত রক্ষা পাবে না। এবং শুধু ফসল নয়, বন্য হাতির দল যখন খাবারের অভাব অনুভব করে তারা তখন কিন্তু লোকালয়ে হামলা চালায়। এর আগেও এই অঞ্চলে বিশেষ করে সাতানিপাড়ায় কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে হাতির পায়ে পিষ্ট হয়ে, এবং ঘরবাড়ি ভাঙার মতো ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয় প্রশাসন তারা যেটি বলছেন যে তারা চরম বিপদে থাকলেও তারা কিন্তু রাত জেগে দিনে কাজ ফেলে তারা কিন্তু পাহারা দিচ্ছেন। আমি যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু শত শত মানুষ এই হাতির পালের ঠিক উল্টো পাশের যে পাহাড় সেখানে অবস্থান করছে, কারণ তাদের ফসল রক্ষার জন্য তাদেরকে হাতির পালের সামনাসামনি দাঁড়াতে হয়। যদিও একদিন আগে তারা কিন্তু হাতির পালকে তাড়াতে সক্ষম হয়েছিল, কিন্তু গত রাতে আবার সেটি ফিরে আসে। হাতের পাল কিন্তু সেখানে আবার ফিরে আসে। স্থানীয়রা যেটি বলছেন, তারা যদি ফসল রক্ষা না করতে পারেন তাহলে শেষ পর্যন্ত তাদের সংসার চালানো কোনোভাবেই সম্ভব হবে না। তাই তারা একটি অনুরোধ জানিয়েছেন সরকারের পক্ষ থেকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেন হাতি তাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, এবং এই বিষয়টি সরাসরি যেন স্থানীয় প্রশাসন হ্যান্ডেলিং করে। রয়েল। ধন্যবাদ আনসারি সুমন। বেশ কিছু তথ্য আপনার কাছে জানলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা সীমান্তবর্তী পাহাড়ি টিলায় যে ভারতীয় হাতির যে পালের যে আক্রমণ, সেই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলছেন সহকর্মী আনসারি সুমন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দ্রুত অনুমোদন এবং পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেট করে রেখেছে শিক্ষার্থীরা। সকাল 9টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে তারা এই ব্লকেট কর্মসূচি শুরু করে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রতিষ্ঠান 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। গত 26 জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসে কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। আর কতদিন এভাবে মাঠে থাকলে আমরা স্থায়ী ক্যাম্পাস পাবো আমরা জানি না। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিগত 9 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এর শ্রেণী কার্যক্রম বাস্তবায়নের কোনো লক্ষণ বিগত সরকার এবং এ পর্যন্ত এই সরকারও নিতে পারে নাই। আমাদের দাবি যদি মানা না হয়, ডিডিপি অনুমোদন যদি না দেওয়া হয়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি লং মার্চ টু যমুনা সেতু করব এবং শিক্ষা মন্ত্রণালয় সচিবালয় ঘেরাও করব। স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে বরিশালের আন্দোলনকারীরা যে 3 দফার দাবি তুলেছে তা যৌক্তিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং কর্মকর্তাদের পাশাপাশি সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সেবার মান বৃদ্ধিতে লোকবল অবকাঠামোগত পরিবর্তনে সময় লাগবে। মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতের ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। যারা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের কাছে সনদবদ্ধ অনুরোধ জানাই, আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের কর্মকাণ্ডের সাথে কোনো বিরোধ নাই। আমরা 100বার আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি এবং আমরা আশা করছি যে আমরা সেই উদ্দেশ্যে আমাদের কার্যক্রম মন্ত্রণালয় অধিদপ্তর নিরলসভাবে করে যাচ্ছে। গাইবান্ধায় 25 বছরের যুবক ও 2 সন্তানের জনক জালিয়াতি মামলায় গ্রেফতার পলাশ রানা জামিন পেয়েছেন শিশু আদালত থেকে। জন্ম সনদে পলাশ মিয়ার নাম দেখিয়ে জামিনে মুক্তির ঘটনায় তোলপাড় চলছে আদালত পাড়ায়। জালিয়াতির সাথে সম্পৃক্তদের বিচার দাবি করছেন আইনজীবীরা। তবে অভিযুক্ত আইনজীবীর দাবি, নিয়ম মেনেই পলাশের জামিন হয়েছে। শামীম আল সামর তথ্য ও ছবিতে প্রতিবেদন। জালিয়াতির মামলায় গ্রেপ্তার গাইবান্ধার গোবিন্দগঞ্জের পলাশ রানা সহ 4 জনের শুনানির দিন ছিল 12ই আগস্ট। শুনানির দিন 3 আসামি আদালতে উপস্থিত হলেও অনুপস্থিত ছিলেন পলাশ রানা। পরে জানা যায়, পলাশ 3রা আগস্ট নারী শিশু আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে গেছেন। এমন বিষয়ে অবাক আইনজীবীরা। পরে নথিপত্রে দেখা যায় 2 সন্তানের জনক পলাশ রানাকে দেখানো হয়েছে শিশু হিসেবে।
জন্ম সনদে নাম দেওয়া হয়েছে পলাশ মিয়া। এমন জালিয়াতির তদন্ত ও বিচার দাবি করেন আইনজীবীরা। 25 বছরের ছেলেকে যদি শিশু হিসাবে 16 বছরের একটা সনদপত্র প্রত্যয়নপত্র সংগ্রহ করে তাকে যদি জামিন করানো হয়, এটা বিচার অঙ্গনে ন্যায় বিচার থেকে অনেক মানুষ বঞ্চিত। বিজ্ঞ আদালতের ভাবমূর্তির বিষয়, আমাদের পেশাগত ভাবমূর্তির বিষয়, যে এটার সাথে অবশ্যই এই আইনজীবী অবশ্যই জড়িত। কোনোভাবেই তার এই দায় বা এই অপরাধের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। সে অবশ্যই এটার সাথে মানে সজ্ঞানে এই একটা অপরাধজনক একটা কাজ করেছে সে। এদিকে নারী শিশু আদালতে যুবককে শিশু দেখিয়ে জামিন করানোর বিষয়ে কিছুই জানেন না ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর। এখানে আসে আমাদের শিশু আদালত শিশু দেখাচ্ছে। এখন স্যারের যেটা মোটিভ, শিশু আদালতের এখতিয়ার আছে, উনি শুক্রবার শনিবার বা যে কোনো বারে উনি জামিন দিতে পারে, ওটা বৈধ আছে তারও, ওটা আমাদের আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বড় জালিয়াতি কিভাবে হলে আমি নিজেও জানি না। তবে আসামিকে নির্দোষ দাবি করে তার আইনজীবী জানান, যথার্থ প্রক্রিয়ায় পলাশ রানার জামিন হয়েছে। ওনারা আমাকে একটা পেপারস দেন, আমি ওটা অনলাইনে আমি আমার জায়গা থেকে চেক করেছিলাম। চেক করবার পরে আমি দেখলাম হ্যাঁ অনলাইনে QR কোড সম্বলিত এটা আসে। দেন আমি কোর্টে এটা প্রডিউস করছি। কোর্ট দেওয়ার পরে কোর্ট এটা যাচাই অন্তে ওনারাও মনে করেছেন শিশু, তারপরে যথারীতি প্রক্রিয়া এটা জামিনটা হয়ে গেছে। গেল 15 জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানপুর থেকে পলাশ রানা সহ 4 জনকে সরকারি ওয়েবসাইট হ্যাক করে অর্থ আত্মসাতের অপরাধে গ্রেপ্তার করা হয়। বনশ্রী হালদার, 71। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্কুলে বিজ্ঞান পড়াতে না পারার ক্ষোভে 41 জন শিক্ষার্থীকে পিটিয়েছে অফিস সহকারী তানভীর হোসেন মুন্না। গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে 4 শিক্ষার্থী। অভিভাবকদের অভিযোগ, রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অফিস সহকারী মুন্নাকে 7ম শ্রেণীর বিজ্ঞান পড়াতে পাঠায়। শিক্ষার্থীরা তার পড়ানো বুঝতে না পারার অভিযোগ করলে গত সোমবারে ক্লাসে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে মুন্না। এর মধ্যে তাকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ, তবে কোনো মামলা দায়ের হয়নি। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত বছরের 5 আগস্টের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে নিয়োগ পায় তানভীর হোসেন মুন্না। করছিলেন দাপ্তরিক কাজ। শিক্ষার্থীদের অভিযোগ, কিছুদিন আগে 7ম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিতে শুরু করেন মুন্না, কিন্তু তার পড়াশোনা বুঝতে না পারায় বেশ কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে শিক্ষক বদলের আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মুন্না ক্লাসে উপস্থিত প্রায় 40 শিক্ষার্থীকে লাঠি দিয়ে মারধর করেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন 4 শিক্ষার্থী। স্যার এভাবে মারতেছেন, একটা তো মানুষকে এইভাবে মারে না, আপনি তো টিচার, এমন টাইপের একটা কিছু বলছি। পরে স্যার ওইখান থেকে আয়শা আমাকে ধামধম করে আর কয়েকটা লাগাই দিল। ক্লাসে উনি একটা কথাই বলে যে আমি বেশি জোরে কথা বলতে পারি না, আমি বোর্ডে লিখতে পারি না, আপনারা যতটুকু বুঝার বুঝে নেবেন বই পড়ে, এতটুকুই এনাফ। মঙ্গলবার সকালে আহত শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে বিচার দাবি করেন। গণমাধ্যম কর্মীরাও যান তথ্য নিতে। এ সময় ওই স্কুলের 3 শিক্ষক সাংবাদিকদের উপর চড়াও হন। 40 জন স্টুডেন্ট, এরা সবাই বলতেছে স্যার আপনি গতকাল পড়া দেন নাই। উনি বলতেছে যে হ্যাঁ আমি পড়া দিছি। এই 2 কথায় প্রথম 2-3 জনটা মায়ের সমানে গরুর মতন পিটাইছে। 3 জন সেন্সলেস এনা পয়রা গেছে, এডিরে রিস্কা দিয়া দইরা মেডিকেল পাঠাইছে। যে মাস্টার দিছে মাস্টার বলে নিয়োজিত না, নতুন আইছে, কোনো স্কুলের নতুনভাবে কোনো করে না, নিয়োগপ্রাপ্ত না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষকদের কৃতকর্মের জন্য অনুশোচনা জানান। এরকম ঘটনা ইতিপূর্বে স্কুলের মাঝে কোনোদিন ঘটে নাই, আর যেন অতীব আমার সামনে যেন এরকম ঘটনা না করে সাংবাদিক বাবুদের কাছে আমি খুবই দুঃখিত। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, এই ঘটনায় অভিযুক্ত মুন্নাকে বিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং সাংবাদিকদের হামলায় উস্কানির অভিযোগে আরও 3 জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সাংবাদিকদের গায়ে যে তারা হাত দিছে, এটা তো একটা গরিত অপরাধ। বর্তমানে আমাদের যে মানে শিক্ষা আইন, তাতে তো কারো গায়ে হাত দেওয়ার নাই, নিয়ম নাই। সেটা কেন দিল আমরা ওটা দেখি, আমরা তদন্ত করলেই জিনিসটা বেরো। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক তানভীর হোসেন মুন্না পলাতক রয়েছেন। এ নিয়ে এখনো কোনো মামলা হয়নি। আব্দুল আল মামুন, 71।
কুমিল্লা থেকে অল্প সময়ে স্বল্প আয়ের যাত্রীদের জন্য চালু হওয়া 18 জোড়া লোকাল ও ডেমু ট্রেনের চলাচল বন্ধ। যাত্রীরা বিপাকে। রেলওয়ে বলছে ইঞ্জিন সংকটের কারণে ট্রেনগুলো বন্ধ করা হয়েছে। আমদানি সাপেক্ষে আবারও চালু হবে। এদিকে দ্রুত গতির ডেমু ট্রেনগুলো অযত্ন অবহেলায় বিকল হয়ে পড়ে আছে খোলা আকাশের নিচে। দ্রুত লোকাল সহ ডেমু ট্রেন চালুর দাবি তুলেছেন পূর্বাঞ্চলের মানুষেরা। সহকর্মী কাজী এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। যাত্রী সেবার মান বাড়াতে চীন থেকে আনা ডেমু ট্রেনগুলোর বেশিরভাগই এখন অচল। যত্নের অভাব ও ইঞ্জিন সংকটে এরা এখন ঢাকা পড়ে আছে লতাপাতার জঞ্জালে। কুমিল্লায় এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা যথেষ্ট নয়, তার উপর ডেমু ট্রেন বন্ধে সেই সংকট আরও প্রকট হয়েছে। কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ও কুমিল্লা থেকে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করা 6 জোড়া লোকাল ও 6 জোড়া ডেমু ট্রেন সহ বন্ধ আছে 18 জোড়া ট্রেন। গত 5 বছরে একের পর এক এসব ট্রেন বন্ধে চরম ভোগান্তিতে পড়ছেন কুমিল্লা অঞ্চলের যাত্রীরা। বিশেষ করে ডেমু ট্রেন বন্ধে দুর্ভোগের মাত্রা বেড়েছে। সাধারণত সড়ক পরিবহনের চেয়ে আমরা ট্রেনটাকেই চলাচলটাকে নিরাপদ মনে করি। তো সেক্ষেত্রে দিন দিন যেভাবে যাত্রীর চাপ বাড়ছে সেই তুলনায় ট্রেন বাড়ানো উচিত, বরং কমানো হচ্ছে, যার কারণে আমরা ভুক্তভোগী হচ্ছি। ডেমু ট্রেনে তো অনেক প্যাসেঞ্জার যাতায়াত করতো, যেহেতু ওটা ইনস্ট্যান্ট টিকিটগুলি ভিতরে কাটা হতো, তো ওটা তো লস হওয়ার কারণ ছিল না। এখন ডেমো ট্রেনে অনেকে মানুষের অনেক সুবিধাই ছিল। এই 10:30টার ট্রেন এখনও আসে নাই। যদি ট্রেনগুলি আগের যে গতিতে যে ট্রেনগুলি ছিল এই ট্রেনগুলি যদি আবার এখানে দেওয়া হয়, এখানে মানুষগুলি অনেক উপকৃত হবে। কারণ ট্রেন আমাদের বলতে গেলে কমেই গেছে। আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি, আমি ঢাকা যাবো কুমিল্লা থেকে, মহানগর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার 1 ঘন্টা সময় চলে যাইতেছে। যদি অ্যাভেলেবেল ট্রেন থাকতো, পর্যাপ্ত ট্রেন থাকতো, তাহলে আমি আরও আগে 1 ঘন্টা সময় আমার বেঁচে যেত। ট্রেনের তীব্র সংকটের মাঝেও যেসব ট্রেন সচল আছে সেখানেও ঠিকমতো টিকিটও পাওয়া যাচ্ছে না জানিয়ে কুমিল্লা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বলছেন, ডেমু ট্রেনগুলোকে পুনরায় মেরামত করা হলে স্বল্প ব্যয়ে গন্তব্যে পৌঁছতে পারবে এই অঞ্চলের যাত্রীরা। 16টি ট্রেন ইতিমধ্যে বাংলাদেশের চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং কুমিল্লার একটি কমিউনিটি ট্রেন বলতে একটা কথা ছিল, এই ট্রেনটাও বন্ধ হয়ে গেছে। অথচ জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে সে হারে কিন্তু ট্রেনের সংখ্যা বাড়ছে না। তো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই ট্রেনগুলো সংস্কার করা হোক এবং এই ট্রেনগুলো পুনরায় চালুর ব্যবস্থা করা হোক। পূর্বাঞ্চলে আন্তনগর ও লোকাল মিলিয়ে মোট 36 জোড়া ট্রেন চলাচল করলেও তাতে চাহিদার মাত্র 2/3 পূরণ হয় বলছেন কুমিল্লার স্টেশন মাস্টার। সেখানে নষ্ট হয়ে যাওয়া 18 জোড়া ডেমু ও লোকাল ট্রেনের সংকট দ্রুত মেটানো প্রয়োজন বলে জানান তিনি। এটা আদৌ কর্তৃপক্ষ চালু করবে কিনা আমার মোটামুটি জানা নাই, তবে এটা যদি চালু করতো তাহলে হয়তো শর্ট যাত্রী যারা লাকসাম টু কুমিল্লা, কুমিল্লা টু আখাউড়া, এই যাত্রীগুলোর যাতায়াতের আর সুবিধা বৃদ্ধি পাইত। বন্ধ ট্রেনগুলো চালুর পাশাপাশি যাত্রী সুবিধা নিশ্চিতে আরও নতুন ট্রেন চালু করার কথা বলছেন কুমিল্লা রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী। যেটুকু জানা যায় যে ইঞ্জিনের সমস্যার কারণে, যেহেতু ইঞ্জিন সংকট, সেই জন্য এই ট্রেনগুলিকে আসলে বন্ধ করা হয়েছে। তবে অদূর ভবিষ্যতে আশা করা যাচ্ছে যে রেলে বেশ কিছু ইঞ্জিন আমদানি করতেছে, ওই ইঞ্জিনগুলো আমদানি হয়ে গেলে আসলে এই ট্রেনগুলি চালু হবে এবং যাত্রী সাধারণের যে দুরবস্থা ভোগান্তি সেগুলি অনেকাংশে লাঘব হবে। 2012 সালে 600 কোটি টাকা খরচ করে চীন থেকে আমদানি করা হয়েছিল 20টি ডেমু ট্রেন। 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও 2020 সালে মাত্র 8 বছরেই বিকল হয়েছে এদের প্রায় সবগুলো। হাসান আহমেদ, 71। এদিকে টাঙ্গাইলে যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত 55 কিলোমিটারে 46টি রেল ক্রসিংয়ের মধ্যে 30টি অরক্ষিত। গেটম্যান না থাকায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। চলতি বছরের জানুয়ারি থেকে 8 জুলাই পর্যন্ত অরক্ষিত রেল ক্রসিংয়ে 16 জনের মৃত্যু হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছে, স্থানীয়রা যত্রতত্র রাস্তা বানিয়ে ফেলার কারণে অবৈধ রেল ক্রসিংয়ের সংখ্যা বাড়া নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এম রাজ্জাকের দেয়া তথ্য ও ছবিতে প্রতিবেদন। টাঙ্গাইলে থামছেই না রেল দুর্ঘটনা। প্রতি মাসেই জেলার 55 কিলোমিটার রেল লাইনের কোনো না কোনো জায়গা থেকে আসছে মৃত্যুর খবর। আইনি জটিলতার ভয়ে অনেকেই আবার না জানিয়ে মৃতদেহ দাফন সম্পন্ন করেন। এ কারণে অনেক মৃত্যুর হিসেবই নেই রেল কর্তৃপক্ষের কাছে।
টাঙ্গাইলের যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশন থেকে ঘাড়িয়া রেল স্টেশন পর্যন্ত ১৯টি রেল ক্রসিংয়ের মধ্যে মাত্র ৬টিতে গেটম্যান রয়েছে। খারিন্দা রেল স্টেশন থেকে মির্জাপুরের মহেরা রেল স্টেশন পর্যন্ত ১৮টি রেল ক্রসিংয়ের মধ্যে ৬টিতে এবং মহেরা রেল স্টেশন থেকে মির্জাপুর রেল স্টেশন পর্যন্ত ৯টি রেল ক্রসিংয়ের মধ্যে গেটম্যান রয়েছে মাত্র ৪টিতে। এ জেলার ৩০টি অরক্ষিত রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রায় হতাহতের ঘটনায় এসব অরক্ষিত রেল ক্রসিং দিয়ে চলাচলকারীরা আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছেন। উন্না ছাত্র হয়ে গেছে, তার বাড়ি এলো আড়নে নিয়ে মরে গেল দাওয়াত খাওয়ার ইয়ে, তাহলে ভাই কি হন? এই যে মানুষগুলো যায় সকল সে যায় আহে, এনে একটা গেট মেন দেওয়ার দরকার না? আমাদের এই আনালে বাড়ি না, হাতিয়া এমনকি এলাঙ্গা, মানে টাঙ্গাইল থেকে যমুনা সেতু টাঙ্গাইল বহু জায়গায় এরকম পারাবারের অসুবিধা হয়। প্রত্যেকটা জায়গায় গেটম্যানের দরকার। আমাদের এই গ্রামে আমরা অনেক সময় এখান থেকে মোরা স্কুল আছে, আনলাবাড়ি এলো প্রাইমারি স্কুল, তো আমরা অনেক সময় আমরা স্কুলে যাই, এখন হাই স্কুলে উঠছি, অনেক সময় মানুষ পারাবাড়ি করে লাশ নিয়ে যায়, গাড়ির সিঙ্গেল দেয়, খারায় না বা এবারে মানে একদিন নিয়ে গেলো। আমাকে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া লাগে, তারপরে আঠা চালা করার লাগে, গোট পাড়ি সরকারের ভার যাওয়ার লাগে, মরগার বাজার যাওয়ার লাগে, বাস স্ট্যান্ডে বাজারে যাওয়ার লাগে। তবে রেল কর্তৃপক্ষ বলছে স্থানীয়রা যত্রতত্র রাস্তা বানিয়ে ফেলার কারণে অবৈধ রেল ক্রসিংয়ের সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাই দুর্ঘটনা বাড়ছে। আমাদের বৈধ যে গেটগুলোতে সেগুলোতে কোনো সময়ই অ্যাক্সিডেন্ট ঘটছে না, কিন্তু এলাকাবাসীর লোকজন সেখানে গিয়ে অবৈধভাবে কিছু রাস্তা তৈরি করেছে এবং সেখানে তারা রাস্তা পারাপার হচ্ছে এবং সেখানেই এই ঘটনাগুলো ঘটছে, যেগুলো আমাদের আসলে বৈধ গেট না। রেল পুলিশ জানায় চলতি বছরের জানুয়ারি থেকে গত ৮ জুলাই পর্যন্ত অরক্ষিত রেল ক্রসিংয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় ২০২৪ সালে ট্রেন দুর্ঘটনায় মারা যান ২৩ জন এবং ২০২৩ সালে মারা যান ৪০ জন। হাসিবা আলী বর্ণা, ৭১। চট্টগ্রামে গত ২ সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এর কারণ হিসেবে সরবরাহ কমের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা, আর এই সংকট নিরসনে পেঁয়াজ আমদানি করতে চান তারা, আর তা না হলে নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম আরও বাড়তে পারে বলছেন ব্যবসায়ীরা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব পড়ুয়া। চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ে দৈনিক পেঁয়াজ আসে ৪০০ থেকে ৪৫০ মেট্রিক টন, কিন্তু বেশ কিছুদিন ধরে সরবরাহ ঘাটতির কারণে পেঁয়াজ আসছে ১৫০ থেকে ২০০ মেট্রিক টন। এতে পাইকারি বাজারে বর্তমানে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৮৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এছাড়া মাঝারি মানের পেঁয়াজের দামও ১৫ থেকে ২০ টাকা বেড়েছে, আর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। আগে ডেইলি আসতো ২০-২৫ গাড়ি ৩০ গাড়ি এরকম আসতো, আর বর্তমানে আসতেছে 10 গাড়ি 15 গাড়ি। গৃহস্থরা ওইখানে দাম বাড়াই দিয়েছে, যার কারণে এখানে ওই প্রভাবটা পড়ছে। মার্কেটে ইন্ডিয়া পেঁয়াজ নাই, যার কারণে পেঁয়াজের দামটা বাড়তি। ৮০ টাকা কিনলে আমাদের খরচ আছে আরও ৫ টাকা, ৮৫ টাকা। আমাদের ৯০ থেকে ৯৫ টাকা পেঁয়াজ বিক্রি করতে হবে। আড়তদারের হাতেই পেঁয়াজগুলো আছে, ওই আড়তদাররাই এটা মানে বাড়াই দিয়েছে। আড়তদাররা জানান ভারী বর্ষণ ও মৌসুমের শেষের কারণে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। পাশাপাশি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার পুরোপুরি দেশি পেঁয়াজের উপর নির্ভরশীল, কিন্তু কুষ্টিয়া, ফরিদপুর ও পাবনা সহ উত্তরবঙ্গের জেলা থেকে সরবরাহ এলেও তা পর্যাপ্ত নয়। এছাড়া ট্রাক ভাড়া ও পরিবহন খরচ বাড়াও প্রভাব ফেলছে। কুষ্টিয়ার হাটে আজকে বিক্রি হয়েছে সর্বনিম্ন ৩২০০ টাকা মন, উপরে ৩৬০০ পর্যন্ত বিক্রি হয়েছিল। ওই জায়গায় যেখানে মালের দাম বাড়তেছে ওই হিসাব করে আমাদের এখানে আমরা মালগুলা বিক্রি করি। দাম বাড়ার ক্ষেত্রে সিন্ডিকেটের বিষয়টি অস্বীকার করে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পেঁয়াজের বাজার অস্থিতিশীল হওয়ার প্রধান কারণ আমদানি নির্ভরতা। সরকার স্থানীয় কৃষকদের কথা ভেবে এলসি বন্ধ রাখে। এলসি খুললে পেঁয়াজের দাম আবারও সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। বিশেষ করে যেখানে প্রতিযোগিতামূলক বাজার, পেঁয়াজের ক্ষেত্রে তো নয়, যেহেতু পেঁয়াজটা আপনার পচনশীল পণ্য, সেটি কখনো গুদামজাত করে রাখার সুযোগ নেই। এদিকে দেশের পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে ক্যাব। মধ্যস্বত্বভোগীদের বড় একটি অংশ যারা আড়তদার কমিশনের ব্যাপারী নামে যারা জড়িত আছে তাদের কার্যক্রমটা নিয়ন্ত্রণ করা যাবে।
পেঁয়াজের দাম যখন কমে যায় তখন এদেরকে আর পাওয়া যায় না, যখনই দাম বাড়ে এই গ্রুপটি কিন্তু অটোমেটিক্যালি সক্রিয় হয়। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 28 থেকে 30 লাখ মেট্রিক টন। স্থানীয় উৎপাদনের মাধ্যমে এই চাহিদার 75 থেকে 80% পূরণ করা সম্ভব হয়। বাকিটা পূরণ হয় আমদানির মাধ্যমে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার আর নেই। বেলা 2:45টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। যতীন সরকারের পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গত জুন মাসে বেশ কিছু কারণে শরীরে অস্ত্রোপচারের পর তাকে আর মেয়ের বাড়ির ময়মনসিংহে নেওয়া হয়। সেখানে আবারও অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়া হয় এবং গত সপ্তাহে আবারও ময়মনসিংহে গেলে আজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বিকেলে তার মৃতদেহ জেলার উদীচী কার্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে সেখান থেকে নিজ জেলার নেত্রকোনায় জন্য নিয়ে যাওয়া হবে। অধ্যাপক যতীন সরকার 1936 সালে 18ই আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্য চর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি 2 মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। লেখক হিসেবে তিনি 2010 সালে স্বাধীনতা পুরস্কার, 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কার ও অসংখ্য সম্মাননা লাভ করেন। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে সহকর্মী বাবুল হোসেন যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে। বাবুল হোসেন, কি পরিস্থিতি ওখানে দেখছেন? মরদেহ আনা হয়েছে কি উদীচী কার্যালয়ে এবং কারা কারা এসেছেন? আর সর্বশেষ খবর জানতে চাই। রয়্যাল এখন থেকে 1 ঘন্টা আগে 4:30টার দিকে এই উদীচী ভবনে এই অধ্যাপক যতীন সরকারের মরদেহ নিয়ে আসা হয়েছে। সর্বস্তরের মানুষ এবং দলের এই কমিউনিস্ট পার্টি সহ বাম সংগঠনের নেতা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সর্বস্তরের মানুষ এই ফুল যে শ্রদ্ধা নিবেদন এটি চলছে উদীচী ভবনে। আমি সেখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে আসা যে মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি এখানে রয়েছে। এখানে সর্বস্তরের মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নেত্রকোনার নগরীর শহরের হাতপাই এলাকার যে বাসভবন রয়েছে অধ্যাপক যতীন সরকারের, সেখানে নিয়ে যাওয়া হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার যেটি নেত্রকোনা রয়েছে সেখানে সর্বস্তরের মানুষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে শহীদ মিনারে রাখা হবে এবং এরপর শেষ অনুষ্ঠান যেটি অনুষ্ঠান হচ্ছে সেটি নেত্রকোনাতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উদীচী ভবনের কার্যালয়ের ভেতরে নানা মানুষ শ্রদ্ধা করছেন এবং অনেক দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।